রাশিয়া এখন সাপোর্ট করছে শেখ হাসিনাকে, কারণ রাশিয়া অটোক্রেটিক রুলার। পুতিন এতগুলো বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে পুতিন। চায়নাও সাপোর্ট করছে এখন শেখ হাসিনাকে, কারণ চায়নাতেও কোনো ডেমোক্রেসি নাই। কাজে যতগুলো আনডেমোক্রেটিক পাওয়ার আছে সবই শেখ হাসিনাকে এখন সমর্থন করবে। কাজেই এখন গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছে। এই প্রথম গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের পক্ষে এভাবে এসে দাঁড়িয়েছে। কারণ এই যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো, এর পিছনে তো একসময় আমেরিকার ভূমিকা ছিল, আপনিও জানেন, আমিও ভালো করে জানি। যাই হোক, আমরা আনন্দিত যে আমেরিকার পলিসির পরিবর্তন হয়েছে এবং তারা এখন বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। এবং আমরা মনে করি আমেরিকা সিরিয়াস। এবার আমরা মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন সিরিয়াস। তারা চায় যে বাংলাদেশের জনগণের অধিকার ফিরে আসুক, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হোক, এটা তারা চায়। কাজে এই সময় আমাদের সর্বতভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু সেই আন্দোলনের ডাকটা তো দিতে হবে কোনো না কোনো রাজনৈতিক দলকে, এবং সেই রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি। এটা মেনে নিতে হবে আপনাকে। আপনি বিএনপিকে পছন্দ করেন আর না করেন, কিন্তু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপিকেই ডাক দিতে হবে। বিরোধীদের নেতা হিসেবে বিএনপিকে ডাক দিতে হবে, যেটা আমরা এতদিন ধরে আশা করছিলাম যে বিএনপি এই ডাক দেবে। তো সেই ডাক আশা করছি আমরা 12 তারিখে তারা এই ডাক দিবে। আমি আপনাকে একটা কথা বলি কনক, ওই আন্দোলনের সময় আমি জেলে ছিলাম, 2013 সালের আন্দোলনের সময়। এটা একটা অসাধারণ অভূতপূর্ব আন্দোলন ছিল 2013 সালে। আপনার মনে আছে নিশ্চয়ই যে ঢাকা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল পুরো দেশ থেকে, এবং প্রায় 40টা ডিস্ট্রিক্টের ডিসিরা সারেন্ডার করেছিল। তারা চিঠি লিখেছিল ইয়ের কাছে, ক্যাবিনেট সেক্রেটারির কাছে, যে আমরা রাষ্ট্র চালাতে পারছি না, আমরা ডিস্ট্রিক্ট চালাতে পারছি না। তো ওই যে আন্দোলন, ওই ধরনের আন্দোলন এইবার যদি করা যায়, তাহলে শেখ হাসিনাকে পতন ইনশাআল্লাহ খুব দ্রুতই করা সম্ভব হবে। অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে 2013 সালে আমরা পারলাম না কেন? কারণ 2013 সালে জিওপলিটিক্স ভিন্ন ছিল। আজকে তারা আমাদেরকে সমর্থন করছে, 2013 সালে তারা আমাদের সমর্থন করে নাই। কারণ তখন আপনার মনে আছে যে একটা ইসলামোফোবিয়া একটা কাজ করছিল তাদের সিদ্ধান্তের মধ্যে, এবং শেখ হাসিনা তখন বানোয়াট জঙ্গিবাদের গল্প, জঙ্গি কার্ড খুব সাকসেসফুলি তখন খেলতে পেরেছিল শেখ হাসিনা। এবং জঙ্গি কার্ড খেলতে পারার কারণেই তখন পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব আমাদেরকে সমর্থন জানায় নাই, মানে এই আন্দোলনকে সমর্থন জানায় নাই। কিন্তু জঙ্গি কার্ড যে ভুয়া, সেটা পশ্চিমা বিশ্ব এখন বুঝতে পেরেছে। এই জন্য আপনি দেখেন যে গত 2-3 মাস ধরে শেখ হাসিনা কিন্তু অনেকবার চেষ্টা করেছে নতুন একটা কি এক ভুইফোর এক জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে অনেক গল্প তারা, এবং আপনি জানেন না যে এই নামগুলো কিন্তু দেওয়া হয় সরকার থেকেই। এই নামগুলো তৈরি করা হয় র্যাব এবং ডিবিতে বসে, এই নামগুলো তৈরি করে। তো এটা পশ্চিমারা এখন জানে যে বাংলাদেশে যত জঙ্গির ঘটনা, এগুলো শেখ হাসিনা ঘটিয়েছে। শেখ হাসিনা নিজে ঘটিয়ে এগুলো জঙ্গিদের নাম দিয়েছে। ইসলামকে, সে বাংলাদেশের ইসলামিক শক্তিকে কি বলবো, তাদের বদনাম করবার জন্য এই কাজগুলো শেখ হাসিনা করেছে। কাজে বর্তমান সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চেঞ্জ হয়েছে, এই জন্য আমি মনে করি যদি সর্বাত্মক আন্দোলন 2013 সালের মতো বিএনপি এবার নেতৃত্ব দিতে পারে 12 তারিখের পর থেকে, আমি আশাবাদী ইনশাআল্লাহ হয়তো আগস্ট মাসের মধ্যে পতন হয়ে যেতে পারে। আমি আগস্ট মাসে এই জন্য বললাম যে শেখ হাসিনার পিতা শেখ মুজিব, তিনি বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিলেন, তাই না? বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক কে ছিলেন? শেখ মুজিব। কারণ শেখ মুজিব বাংলাদেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তার পতন হয়েছিল, কিন্তু তার রক্তাক্ত পতন হয়েছিল। সেই রক্তাক্ত পতন হয়েছিল আগস্ট মাসে। আমরা রক্তাক্ত পতন চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণ পতনই চাচ্ছি, কিন্তু আমরা পতন চাচ্ছি। দুটো বিষয় আপনার মনে আকর্ষণ করি। 13 সালের আন্দোলনের একটা ঘাটতির জায়গা ছিল যে আওয়ামী সন্ত্রাসীরা বাস পুড়িয়ে মানুষ মেরেছে, চারিদিকে অগ্নিসংযোগ করেছে। এবারে এই বিষয়ে সতর্ক থাকতে হবে বিরোধী দলকে, যেন এই জাতীয় সুযোগ কেউ না নিতে পারে। আর 2 নম্বর বিষয়টা যেটা আমি বলবো 18 সালের দিক থেকে, যে বিএনপি যেভাবে আপনার ওই যে জাতীয় ঐক্য মন্ত্রণা কি যেন করলো না, 20 দলীয় ঐক্য জোট,
বিজনেস ঐক্যজোট না, ওটা অন্য নামে করেছিল 2018 সালে কামাল হোসেনের নেতৃত্বে। কামাল হোসেন নেতৃত্বে, অর্থাৎ এরকম কোন হোসেন বা চৌধুরী বা খানের নেতৃত্বে যেন আর বিএনপি না যায়। কারণ আপনি কি মনে করেন এই জাস্ট দুইটা বিষয়? আমি মনে করি যে 2018 সাল থেকে শিক্ষা নিয়েছে। আপনি জানেন 2018 সালে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আমার দ্বিমত ছিল, এবং আমি পরিষ্কারভাবে বিভিন্ন বক্তব্যে বলেছিলাম যে এই নির্বাচনে আপনারা যদি যান তাহলে তার জন্য আপনাদেরকে অনেক মূল্য দিতে হবে, এবং 5 বছর ধরে জনগণকে যেমন মূল্য দিতে হয়েছে, বাংলাদেশকে মূল্য দিতে হয়েছে, বিএনপিকে মূল্য দিতে হয়েছে। এই 5 বছরের মধ্যে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। তো সেখান থেকে আমার মনে হয় বিএনপি নেতৃত্ব তারা ভুল বুঝতে পেরেছেন, এবং তারা এই জন্য এবার আমি দেখতে পেলাম যে এবার কিন্তু বহু চেষ্টা করেছে, আপনি খুব ভালো করে জানেন, অনেক চেষ্টা করেছে বিএনপিকে আবার নির্বাচনের ফাঁদে আনবার জন্য, চেষ্টার ত্রুটি করে নাই। এবং সেই চেষ্টার মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা বাহিনীও চেষ্টা করেছে যে কিভাবে বিএনপির মধ্যে একটা ভাঙন তৈরি করা যায়, যাতে করে তাদের একটা গ্রুপকে নিয়ে হলেও একটা নির্বাচন করা যায় কিনা। তো এই দিকে আমি মনে করি এবার সঠিক রাজনৈতিক নেতৃত্ব এখন পর্যন্ত দিয়েছেন। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো যে এক দফা শুরু করতে তারা বিলম্ব করেছেন। আমি কিন্তু 12 তারিখে যদি হয়ও, আমরা আশা করি যে 12 তারিখে এক দফার ঘোষণা আসবে, এটা আমি মনে করি এটাও বিলম্ব হয়েছে। আজ থেকে 6 মাস আগে এক দফার আন্দোলন শুরু হওয়া উচিত ছিল বাংলাদেশে। ঠিক আছে, সেটা দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও এখন যেহেতু তারা ঘোষণা দিতে যাচ্ছেন, আমি আশা করব যে এইটাই চূড়ান্ত আন্দোলন, এবং চূড়ান্ত আন্দোলনে শেখ হাসিনার খুব দ্রুত পতন হবে এবং জনগণ পথে নেমে আসবেন। জনগণও কিন্তু বুঝতে হবে যে এই রাষ্ট্র আর চলছে না, এই রাষ্ট্রের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে। আর জনগণ যদি মনে করেন, যারা মনে করে যে আমি নিরাপদে থেকে পিঠ বাঁচাবো, আপনি নিরাপদে থেকে পিঠ বাঁচাতে পারবেন না। শেখ হাসিনা এবার যদি ক্ষমতায় কোনোভাবে ধরে রাখতে পারে, তাহলে শেখ হাসিনা আরো ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে আগামী বছর, আপনি দেখতে পারেন। আমি আগাম বলে রাখলাম আপনাদেরকে, আগাম সাবধানবাণী করে রাখলাম। কাজে এই সুযোগে আমার অনুরোধ, আপনারা ঘরে বসে থাকবেন না। অনেকে বলতে পারেন হ্যাঁ আপনি তো বিদেশে আছেন, আপনি অনুরোধ করছেন, কিন্তু জনগণের বোধহয় ভুলে যাওয়া উচিত হবে না যে আমি কিন্তু 5 বছর জেল খেটে এবং রাস্তায় আন্দোলন করে তারপরে বিদেশে এসেছি। এই শেখ হাসিনার বিরুদ্ধে 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত একটানা প্রতিবাদ করেছি আমার সাধ্য মতো। আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমার একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, একজন সংবাদপত্রের কর্মী হিসেবে আমার সাধ্য মতো আমি 2009 সাল থেকে 2018 সাল, এই 10 বছর প্রায় আমি লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। তারপরে যখন আমার পক্ষে আর বাংলাদেশে থাকা সম্ভব হয় নাই, তখন আমি বাধ্য হয়েছি দেশ থেকে চলে আসতে। কাজে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সুযোগ আপনারা নষ্ট করবেন না। বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করবার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনবার, এবং এই যে লুটপাটের তন্ত্র যেটা চলছে এটাকে শেষ করে দেয়ার, বিনাশ করে দেয়ার, এটাই আমাদের মোক্ষম সুযোগ, বোধহয় সর্বশেষ সুযোগ। এই সুযোগ যদি আমরা জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে পরে বাংলাদেশ নর্থ কোরিয়া, অবশ্যম্ভাবী নর্থ কোরিয়াতে পরিণত হবে বাংলাদেশ। তো কাজেই আমি জানি না, এখন 12 তারিখের দিকে তাকিয়ে আছি, দেখি বিএনপি কি ঘোষণা দেয় এবং কি কর্মসূচি দেয়। কর্মসূচিও গুরুত্বপূর্ণ, কারণ শুধু ঘোষণা দিলে হবে না এক দফার, তার সাথে সঠিক কর্মসূচি থাকতে হবে, যাতে করে এই সরকারকে একেবারে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। জি মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি যা বললেন, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, তাদের মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়বে। কারণ মানুষ যদি পথে রুখে না দাঁড়ায়, তাহলে এই সরকারের পতন ঘটবে না। শুধু বিএনপি তো আন্দোলনে ডাক দিল, বিএনপি নেতাকর্মীর পাশে সাধারণ জনগণ যারা আছেন, যারা ভুক্তভোগী, সবাইকেই আসলে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারের পতনের জন্য। এই আরেকটি কথা আপনার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি, আমরা জনগণের প্রতি তো আহ্বান জানাচ্ছি, তার সঙ্গে আমি খুব আশাবাদী না হলেও আমি সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান জানাতে চাই। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে যে অংশটি এখনো দেশপ্রেমিক, যে অংশটি এখনো সৎ, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই আন্দোলনে শরীক হন এবং আপনারা এই ভারতের দলাল, এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে
গণ আন্দোলনের মাধ্যমে উৎখাত করার যে আন্দোলন 12 তারিখের পরে আমরা আশা করছি ছড়িয়ে পড়বে রাস্তায় রাস্তায়, সে আন্দোলনে আপনারাও অংশগ্রহণ করুন। কারণ আপনারা ভুলে যাবেন না যে আপনি পুলিশে চাকরি করতে পারেন কিংবা আপনি মিলিটারিতে চাকরি করতে পারেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার কাজিন, তারা কিন্তু সবাই সিভিলিয়ান, তারা কিন্তু কেউ পুলিশ না, তারা কিন্তু আর্মি না। কাজেই আপনারা জনগণেরই প্রতিনিধি। কাজে আপনারা একটা দুর্নীতিবাজ এবং এই চরম কি বলবো অত্যাচারী শাসকের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াইয়ে আপনারাও সামিল হন। আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। জি, জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে অনুষ্ঠান কিন্তু তিনি সেটা পারবেন না, এবং এই যে আইনের যে পরিবর্তনটা হলো, এটা ইনিশিয়েট করা হয়েছে ইলেকশন কমিশন থেকে, ইনিশিয়েট করেছে এই ভদ্রলোক, এই আওয়াল সাহেব, এবং তা অন্যান্য যে জোকার গুলি আছে, আমি জোকারই বলি এদেরকে, যে ইলেকশন কমিশন গুলি আছে, তারা মিলে এই আইন করেছে, আইন করে পাঠিয়ে এখন উনি বড় বড় কথা বলছেন যে না আমরা ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করবো। আরে ভাই, আপনার কাছে যখন আইন ছিল তখনই আপনি অ্যাপ্লাই করেন নাই, আর এখন আপনি ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করবেন। তো কাজেই এই আওয়াল সাহেব, এবং আপনার মনে আছে বোধহয় এই আওয়াল সাহেব যখন চিফ ইলেকশন কমিশনার হলো, তখন কিছু কিছু সুশীল সমাজের লোক তার সম্পর্কে ভালো ভালো কথা বলেছে। আবার আমাদের আর এক ঝামেলা, বুঝলেন, মানে কোন ব্যাকগ্রাউন্ডের খোঁজ খবর না নিয়েই বাংলাদেশের জনগণের অভ্যাস হচ্ছে একজন সম্পর্কে কমেন্ট করে বোবা খারাপ, দুই দিকেই আছে, কিছুই জানে না। যেমন ধরেন আপনাকে পুরোনো একটা গল্প বলি আমি। নুরুল হুদা যখন চিফ ইলেকশন কমিশনার হলো 2018 সালের নির্বাচনে কিছুদিন আগে, তার মাত্র অল্প কদিন আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি, মানে 3.5 বছর জেল খাটার পরে, প্রায় 4 বছর জেল খাটার পরে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। তো তখন নুরুল হুদা চিফ ইলেকশন কমিশনার হলো। আমি জানতাম নুরুল হুদার ব্যাকগ্রাউন্ড, কারণ আমরা সংবাদপত্রের সাথে আছি, সংবাদ মাধ্যমের সাথে জানতে হয় ব্যাকগ্রাউন্ড। তো আমি জেনে বিএনপির নেতাদের বললাম যে আপনাদের এখনই আন্দোলন স্টার্ট করা উচিত এই নুরুল হুদার বিরুদ্ধে। আপনারা যদি এখন আন্দোলন স্টার্ট না করেন তাহলে আপনাদের কিন্তু বড় মূল্য দিতে হবে। আমাকে 2-1 বিএনপির নেতা কি বললো জানেন? না না, নুরুল হুদা শেষ পর্যন্ত আমাদের হয়ে কাজ করবে। আমি আর ভদ্রলোকের নাম বলে, বিএনপির নেতার নাম বলে তাকে বিব্রত করতে চাই না, বুঝলেন। কিন্তু এই হচ্ছে সমস্যা, যে ওই যে বলে না, সময়ের কাজ সময় করে না। আপনার শুধু ওই মুহূর্তে এটা বলা, নুরুল হুদা যখন চিফ ইলেকশন কমিশনার নিয়োগ পেল তখনই পরিবার জানা উচিত ছিল। এবারও দেখেন আওয়াল সাহেব হওয়ার পরে বেশ কিছু নাম করা সুশীল আমাদের দেশের, তারা বললো না খুব ভদ্রলোক, খুব চমৎকার বাংলা বলে। আরে খুব চমৎকার বাংলা বলা কি কোনো এটা কোনো ক্রেডিট হতে পারে নাকি? লোকটা কি ভালো, মানে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব কেমন পালন করবে সেটা দেখার বিষয়। তিনি খুব ভদ্র, তিনি খুব মানে মাহমুদ ভাই, এই আওয়াল সাহেব একই সঙ্গে 2টা মন্ত্রণালয় সচিবের দায়িত্ব ছিল। পরে তাকে রাষ্ট্রপতির কোটায়, মানে আইনে কাভার করছে না বলে রাষ্ট্রপতির কোটা ব্যবহার করা হয়েছে তার ক্ষেত্রে। তো বোঝাই তো যায় যে সে কতটুকু হাসিনা আস্থাভাজন, তাই না? আচ্ছা, আস্থাভাজন ছাড়া কি হাসিনা আনবে? আর সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে আমরা আসলে এদের সম্পর্কে আলোচনা করে সময় নষ্টই করা উচিত না। চিফ ইলেকশন কমিশনার কে হলো না হলো এটা একেবারে অপ্রাসঙ্গিক। আমাদের মেইন ফোকাসটা হওয়া উচিত এই সরকারের পতনে। শেখ হাসিনার পতন হওয়ার দিকে আমাদের সবারই মনোযোগ দেওয়া উচিত, এবং শেখ হাসিনা পতন হওয়ার পরে বাংলাদেশে নির্বাচন হবে। এটাই যেটা বিএনপি এতদিনে এক দফার কথা বলছে, এক দফার কথা বলেছে, আপনার নিশ্চয়ই মনে আছে। যে 12 তারিখে সম্ভবত এক দফা ঘোষণা আসতে পারে। তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত, যে আপনি যদি বলছিলেন যে বিএনপির মধ্যে এক ধরনের, এটাকে সারল্য বলবো নাকি বোকামি বলবো, ধরেন একজন ব্যক্তি যদি 2 দিন বিএনপির পক্ষে একটু কথা বলে, বিএনপি মনে করেন না উনি তো আমাদের পক্ষে, আমাদের লোক, মানে এটা কিন্তু বিএনপির একটা ওভারঅল কিন্তু বিষয়, যে ও আচ্ছা এই পত্রিকাটা মানে ভালো লিখছে তো, গত 2 দিনে তো যা দেখলাম মনে হলো তো এরা মানে ইয়ে হয়ে গেছে। না, আসলে কিন্তু তা না, কিন্তু ক্যামোফ্লেজ করতেছে অনেকেই, এবং বিএনপি বারবারই ক্যামোফ্লেজের শিকার হয়। তো 12 তারিখ আশা করা যাচ্ছে যে হয়তো এক দফা ঘোষণা আসবে সম্মিলিত ভাবে যার যার অবস্থান থেকে বা যুগপৎ। তো
এই 12 তারিখের এই আন্দোলন বা এই এক দফার আন্দোলনই কিন্তু বাংলাদেশকে রক্ষার সর্বশেষ ধাপ, এবং এর পরেও যদি হাসিনা যদি কোনোভাবে টিকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ ওই উত্তর কোরিয়া আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো আপনার কাছ থেকে একটু জানা যে আপনি কিভাবে চান, কি দেখছেন, কি হতে পারে। না, আমি তো এক দফার কথা বহুদিন ধরে বলছি। আপনার এখানে আমি আলোচনাতেও একাধিকবার বলেছি, যখন বিএনপি তাদের 27 দফা এবং 10 দফার কথা বলছিল, আমি তখন বারে বারে বলেছি যে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটা বিএনপি বলতেই পারে, কিন্তু এখন যেটা আমাদের দরকার, আন্দোলনটা দরকার এক দফার আন্দোলন। এবং আমি এডিটোরিয়ালে লিখেছি যে এক দফার আন্দোলন শুরু হওয়া দরকার। তো এটা আমি বলছি আজ থেকে 7-8 মাস আগের কথা। তো যাই হোক, বিএনপি দেরিতে হলেও শুরু করতে যাচ্ছে, এখনো করে নাই। আমরা শুনতে পাচ্ছি যে 12 তারিখে নাকি এক দফার ঘোষণা আসবে। আপনি দেখুন, এই যে আমরা আজকের আলোচনা শুরু করলাম যে পুলিশের যে মিটিংটার কথা বলে, এই যে সুযোগটা পাচ্ছে সরকার, এই সাজা দিয়ে দেয়া, এগুলো সুযোগ পাচ্ছে কেন? কারণ বিএনপি তার চূড়ান্ত আন্দোলন শুরু করতে বিলম্ব করেছে, তাই না? যদি চূড়ান্ত আন্দোলন বিলম্ব না করতো, তাহলে কিন্তু জয়দেব ভদ্রের পক্ষে আজকে এই মিটিং করা সম্ভব হতো না, কারণ বাংলাদেশে আজকে হয়তো আন্দোলন উত্তাল থাকতো বাংলাদেশ। সুতরাং আমি যেটা মনে করি যে এক দফাই একমাত্র পথ বাংলাদেশকে রক্ষা করবার জন্য। আল্লাহ যদি আমাদের উপরে রহম করেন, তাহলে এর মাধ্যমে বাংলাদেশ পরিত্রাণ পেতে পারে শেখ হাসিনার কাছ থেকে। এবং যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে বাংলাদেশের জনগণ বেশি সময় দিয়ে ফেলেছে শেখ হাসিনাকে। 15 বছর ধরে আপনি যদি এই ধরনের একজন মানসিক রোগী, শেখ হাসিনাকে তো তার কথাবার্তা সবই তো মানসিক রোগীর মতো কথাবার্তা, এবং স্যাডিস্ট, যে স্যাডিস্ট মানসিক রোগী একজন মহিলাকে যদি আপনি ক্ষমতায় রাখেন 15 বছর ধরে, তাহলে রাষ্ট্রের যা হওয়ার তাই হয়েছে। আপনি দেখুন, এই রাষ্ট্রে কোনো কিছু নিরাপদ না। এই রাষ্ট্রের স্টেট ব্যাংক থেকে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হয়ে গেছে, আপনার ফিলিপিন্সের ক্যাসিনোতে চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ভল্টের থেকে টাকা। এবং এই রাষ্ট্রে আপনি দেখেন কদিন আগে 5 কোটি লোকের ব্যক্তিগত সব নথি ফাঁস হয়ে গেছে এই রাষ্ট্রে। তার মানে এই রাষ্ট্রের কোনো বেসিক স্ট্রাকচার আর অবশিষ্ট নাই এই রাষ্ট্রে। এই রাষ্ট্রে কোনো কিছু নিরাপদ না, সম্পদ নিরাপদ না, জনগণ নিরাপদ না, জনগণের নিরাপত্তা নাই। তো এরকম একটি রাষ্ট্রে যদি শেখ হাসিনাকে এইবার আমরা পতন ঘটাতে না পারি, তাহলে কিমকে ছাড়িয়ে যাবে শেখ হাসিনা, জুলুমে কিমকে ছাড়িয়ে যাবে। কারণ কিম টিকে আছে কিভাবে আপনি দেখেন, কিম টিকে আছে মোটামুটি চীনের সাহায্যে টিকে আছে কিম। আদারওয়াইজ কিমের টেকার কথা না, সে টিকে আছে যেহেতু চীন এবং রাশিয়া, চীন ডাইরেক্টলি তাকে সমর্থন করে। শেখ হাসিনা কিন্তু এতদিন সে ভারতের সহায়তায় ক্ষমতায় টিকেছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বে যতগুলো আপনার অটোক্রেটিক রুলার আছে, সেই অটোক্রেটিক রুলার গুলো শেখ হাসিনাকে সাপোর্ট করছে। কারণ আপনি জানেন যে অটোক্রেটিক রুলাররা সবসময় আরেকজন অটোক্রেটকে সাপোর্ট করে। যেমন ধরুন, রাশিয়া এখন সাপোর্ট করছে শেখ হাসিনাকে, কারণ রাশিয়া অটোক্রেটিক রুলার। পুতিন এতগুলো বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে পুতিন। চায়নাও সাপোর্ট করছে এখন শেখ হাসিনাকে, কারণ চায়নাতেও কোনো ডেমোক্রেসি নাই। কাজে যতগুলো আনডেমোক্রেটিক পাওয়ার আছে সবই শেখ হাসিনাকে এখন সমর্থন করবে। কাজেই এখন গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছে। এই প্রথম গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের পক্ষে এভাবে এসে দাঁড়িয়েছে। কারণ এই যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো, এর পিছনে তো একসময় আমেরিকার ভূমিকা ছিল, আপনিও জানেন, আমিও ভালো করে জানি। যাই হোক, আমরা আনন্দিত যে আমেরিকার পলিসির পরিবর্তন হয়েছে এবং তারা এখন বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। এবং আমরা মনে করি আমেরিকা সিরিয়াস, এবার আমরা মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন সিরিয়াস। তারা চায় যে বাংলাদেশের জনগণের অধিকার ফিরে আসুক, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হোক, এটা তারা চায়। কাজে এই সময় আমাদের সর্বতভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু সেই আন্দোলনের ডাকটা তো দিতে হবে কোনো না কোনো রাজনৈতিক দলকে, এবং সেই রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি। এটা মেনে নিতে হবে আপনাকে। আপনি বিএনপিকে পছন্দ করেন আর না করেন, কিন্তু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপিকেই ডাক দিতে হবে, বিরোধীদের নেতা হিসেবে বিএনপিকে ডাক দিতে হবে, যেটা আমরা এতদিন ধরে আশা করছিলাম যে বিএনপি এই ডাক দেবে। তো সেই ডাক আশা করছি আমরা 12 তারিখে
তারা এই ডাক দিবে। আমি আপনাকে একটা কথা বলি কনক, ওই আন্দোলনের সময় আমি জেলে ছিলাম, 2013 সালের আন্দোলনের সময়। এটা একটা অসাধারণ অভূতপূর্ব আন্দোলন ছিল 2013 সালে। আপনার মনে আছে নিশ্চয়ই যে ঢাকা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল পুরো দেশ থেকে, এবং প্রায় 40টা ডিস্ট্রিক্টের ডিসিরা সারেন্ডার করেছিল, তারা চিঠি লিখেছিল ইয়ের কাছে, ক্যাবিনেট সেক্রেটারির কাছে, যে আমরা রাষ্ট্র চালাতে পারছি না, আমরা ডিস্ট্রিক্ট চালাতে পারছি না। তো ওই যে আন্দোলন, ওই ধরনের আন্দোলন এইবার যদি করা যায়, তাহলে শেখ হাসিনাকে পতন ইনশাআল্লাহ খুব দ্রুতই করা সম্ভব হবে। অনেকে প্রশ্ন করতে পারে তাহলে 2013 সালে আমরা পারলাম না কেন? কারণ 2013 সালে জিওপলিটিক্স ভিন্ন ছিল। আজকে যারা আমাদেরকে সমর্থন করছে, 2013 সালে তারা আমাদের সমর্থন করে নাই, কারণ তখন আপনার মনে আছে যে একটা ইসলামোফোবিয়া একটা কাজ করছিল তাদের সিদ্ধান্তের মধ্যে, এবং শেখ হাসিনা তখন বানোয়াট জঙ্গিবাদের গল্প, জঙ্গি কার্ড খুব সাকসেসফুলি তখন খেলতে পেরেছিল শেখ হাসিনা, এবং জঙ্গি কার্ড খেলতে পারার কারণেই তখন পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব আমাদেরকে সমর্থন জানায় নাই, মানে এই আন্দোলনকে সমর্থন জানায় নাই। কিন্তু জঙ্গি কার্ড যে ভুয়া, সেটা পশ্চিমা বিশ্ব এখন বুঝতে পেরেছে। এই জন্য আপনি দেখেন যে গত 2-3 মাস ধরে শেখ হাসিনা কিন্তু অনেকবার চেষ্টা করেছে নতুন একটা কি এক ভুইফোর এক জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে অনেক গল্প তারা, এবং আপনি জানেন না যে এই নামগুলো কিন্তু দেওয়া হয় সরকার থেকেই, এই নামগুলো তৈরি করা হয় র্যাব এবং ডিবিতে বসে এই নামগুলো তৈরি করে। তো এটা পশ্চিমারা এখন জানে যে বাংলাদেশে যত জঙ্গির ঘটনা এগুলো শেখ হাসিনা ঘটিয়েছে, শেখ হাসিনা নিজে ঘটিয়ে এগুলো জঙ্গিদের নাম দিয়েছে। ইসলামকে, সে বাংলাদেশের ইসলামিক শক্তিকে কি বলবো, তাদের বদনাম করবার জন্য এই কাজগুলো শেখ হাসিনা করেছে। কাজে বর্তমান সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু চেঞ্জ হয়েছে এই জন্য আমি মনে করি যদি সর্বাত্মক আন্দোলন 2013 সালের মতো বিএনপি এবার নেতৃত্ব দিতে পারে 12 তারিখের পর থেকে, আমি আশাবাদী ইনশাআল্লাহ হয়তো আগস্ট মাসের মধ্যে পতন হয়ে যেতে পারে। আমি আগস্ট মাসে এই জন্য বললাম যে শেখ হাসিনার পিতা শেখ মুজিব, তিনি বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিলেন, তাই না? বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক কে ছিলেন? শেখ মুজিব। কারণ শেখ মুজিব বাংলাদেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তার পতন হয়েছিল, কিন্তু তার রক্তাক্ত পতন হয়েছিল। সেই রক্তাক্ত পতন হয়েছিল আগস্ট মাসে। আমরা রক্তাক্ত পতন চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণ পতনই চাচ্ছি, কিন্তু আমরা পতন চাচ্ছি। দুটো বিষয় আপনার মনে আকর্ষণ করি। 13 সালের আন্দোলনের একটা ঘাটতির জায়গা ছিল যে আওয়ামী সন্ত্রাসীরা বাস পুড়িয়ে মানুষ মেরেছে, চারিদিকে অগ্নিসংযোগ করেছে। এবারে এই বিষয়ে সতর্ক থাকতে হবে বিরোধী দলকে, যেন এই জাতীয় সুযোগ কেউ না নিতে পারে। আর 2 নম্বর বিষয়টা যেটা আমি বলবো 18 সালের দিক থেকে, যে বিএনপি যেভাবে আপনার ওই যে জাতীয় ঐক্য মঞ্চ নাকি যেন করলো না, 20 দলীয় ঐক্য জোট, 20 দলীয় ঐক্য জোট না, ওটা অন্য নামে করেছিল কামাল হোসেনের নেতৃত্বে। অর্থাৎ এরকম কোন হোসেন বা চৌধুরী বা খানের নেতৃত্বে যেন আর বিএনপি না যায়। কারণ আপনি কি মনে করেন এই জাস্ট দুইটা বিষয়? আমি মনে করি যে 2018 সাল থেকে শিক্ষা নিয়েছে। আপনি জানেন 2018 সালে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আমার দ্বিমত ছিল, এবং আমি পরিষ্কারভাবে বিভিন্ন বক্তব্যে বলেছিলাম যে এই নির্বাচনে আপনারা যদি যান তাহলে তার জন্য আপনাদেরকে অনেক মূল্য দিতে হবে, এবং 5 বছর ধরে জনগণকে যেমন মূল্য দিতে হয়েছে, বাংলাদেশকে মূল্য দিতে হয়েছে, বিএনপিকে মূল্য দিতে হয়েছে। এই 5 বছরের মধ্যে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। তো সেখান থেকে আমার মনে হয় বিএনপি নেতৃত্ব তারা ভুল বুঝতে পেরেছেন, এবং তারা এই জন্য এবার আমি দেখতে পেলাম যে এবার কিন্তু বহু চেষ্টা করেছে, আপনি খুব ভালো করে জানেন, অনেক চেষ্টা করেছে বিএনপিকে আবার নির্বাচনের ফাঁদে আনবার জন্য, চেষ্টার ত্রুটি করে নাই। এবং সেই চেষ্টার মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা বাহিনীও চেষ্টা করেছে যে কিভাবে বিএনপির মধ্যে একটা ভাঙন তৈরি করা যায়, যাতে করে তাদের একটা গ্রুপকে নিয়ে হলেও একটা নির্বাচন করা যায় কিনা। তো এই দিকে আমি মনে করি এবার সঠিক রাজনৈতিক নেতৃত্ব এখন পর্যন্ত দিয়েছেন। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো যে এক দফা শুরু করতে তারা বিলম্ব করেছেন। আমি কিন্তু 12 তারিখে যদি হয়ও, আমরা আশা করি যে 12 তারিখে এক দফার ঘোষণা আসবে, এটা আমি মনে করি এটাও বিলম্ব হয়েছে। আজ থেকে 6 মাস আগে এক দফার আন্দোলন শুরু হওয়া উচিত ছিল বাংলাদেশে। ঠিক আছে, সেটা দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও এখন যেহেতু
তারা ঘোষণা দিতে যাচ্ছেন, আমি আশা করব যে এইটাই চূড়ান্ত আন্দোলন, এবং চূড়ান্ত আন্দোলনে শেখ হাসিনার খুব দ্রুত পতন হবে এবং জনগণ পথে নেমে আসবেন। জনগণেরও কিন্তু বুঝতে হবে যে এই রাষ্ট্র আর চলছে না, এই রাষ্ট্রের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে। আর জনগণ যদি মনে করেন, যারা মনে করে যে আমি নিরাপদে থেকে পিঠ বাঁচাবো, আপনি নিরাপদে থেকে পিঠ বাঁচাতে পারবেন না। শেখ হাসিনা এবার যদি ক্ষমতায় কোনোভাবে ধরে রাখতে পারে, তাহলে শেখ হাসিনা আরো ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে আগামী বছর, আপনি দেখতে পারেন। আমি আগাম বলে রাখলাম আপনাদেরকে, আগাম সাবধানবাণী করে রাখলাম। কাজে এই সুযোগে আমার অনুরোধ, আপনারা ঘরে বসে থাকবেন না। অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনি তো বিদেশে আছেন, আপনি অনুরোধ করছেন, কিন্তু জনগণের বোধহয় ভুলে যাওয়া উচিত হবে না যে আমি কিন্তু 5 বছর জেল খেটে এবং রাস্তায় আন্দোলন করে তারপরে বিদেশে এসেছি। এই শেখ হাসিনার বিরুদ্ধে 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত একটানা প্রতিবাদ করেছি আমার সাধ্য মতো। আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমার একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, একজন সংবাদপত্রের কর্মী হিসেবে আমার সাধ্য মতো আমি 2009 সাল থেকে 2018 সাল, এই 10 বছর প্রায় আমি লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। তারপরে যখন আমার পক্ষে আর বাংলাদেশে থাকা সম্ভব হয় নাই, তখন আমি বাধ্য হয়েছি দেশ থেকে চলে আসতে। কাজে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সুযোগ আপনারা নষ্ট করবেন না। বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করবার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনবার এবং এই যে লুটপাটের তন্ত্র যেটা চলছে, এটাকে শেষ করে দেয়ার, বিনাশ করে দেয়ার, এটাই আমাদের মোক্ষম সুযোগ, বোধহয় সর্বশেষ সুযোগ। এই সুযোগ যদি আমরা জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে পরে বাংলাদেশ নর্থ কোরিয়া, অবশ্যম্ভাবী নর্থ কোরিয়াতে পরিণত হবে বাংলাদেশ। তো কাজেই আমি জানি না, এখন 12 তারিখের দিকে তাকিয়ে আছি, দেখি বিএনপি কি ঘোষণা দেয় এবং কি কর্মসূচি দেয়। কর্মসূচিও গুরুত্বপূর্ণ, কারণ শুধু ঘোষণা দিলে হবে না এক দফার, তার সাথে সঠিক কর্মসূচি থাকতে হবে, যাতে করে এই সরকারকে একেবারে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। জি মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি যা বললেন, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, তাদের মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়বে। কারণ মানুষ যদি পথে রুখে না দাঁড়ায়, তাহলে এই সরকারের পতন ঘটবে না। শুধু বিএনপি তো আন্দোলনে ডাক দিল, বিএনপি নেতাকর্মীর পাশে সাধারণ জনগণ যারা আছেন, যারা ভুক্তভোগী, সবাইকেই আসলে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারের পতনের জন্য। এই আরেকটি কথা আপনার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি, আমরা জনগণের প্রতি তো আহ্বান জানাচ্ছি, তার সঙ্গে আমি খুব আশাবাদী না হলেও আমি সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান জানাতে চাই। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে যে অংশটি এখনো দেশপ্রেমিক, যে অংশটি এখনো সৎ, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই আন্দোলনে শরীক হন এবং আপনারা এই ভারতের দলাল, এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে গণ আন্দোলনের মাধ্যমে উৎখাত করার যে আন্দোলন 12 তারিখের পরে আমরা আশা করছি ছড়িয়ে পড়বে রাস্তায় রাস্তায়, সে আন্দোলনে আপনারাও অংশগ্রহণ করুন। কারণ আপনারা ভুলে যাবেন না যে আপনি পুলিশে চাকরি করতে পারেন, কিংবা আপনি মিলিটারিতে চাকরি করতে পারেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার কাজিন, তারা কিন্তু সবাই সিভিলিয়ান, তারা কিন্তু কেউ পুলিশ না, তারা কিন্তু আর্মি না। কাজেই আপনারা জনগণেরই প্রতিনিধি। কাজে আপনারা একটা দুর্নীতিবাজ এবং এই চরম কি বলবো অত্যাচারী শাসকের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াইয়ে আপনারাও সামিল হন। আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। জি জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, খুব সহজ কথা মাহমুদ ভাই যেটি বলছেন যে স্বৈরাচারী হাসিনার পক্ষ ত্যাগ করে জনগণের পক্ষে আসুন। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন যে যার অবস্থান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন। বিএনপির নেতৃত্বে সকল বিরোধী দল মিলে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা আশা করছি এক দফার আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচিকে সফল করতে